ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স উইথ নেচার। তোমাদের পড়াশোনার বিষয়ের পাশাপাশি প্রকৃতিরও কিছু ভিডিও আপলোড করা হয়। এখন আপলোড করা হচ্ছে না, যেহেতু তোমাদের পরীক্ষার সামনে এসে গেছে। আমার কাছে ভিডিও তৈরি করা আছে, সেগুলো তোমাদেরকে পরবর্তীকালে আপলোড করব আমি। আজকে দেখো, ভিডিওর বিষয়বস্তু তোমরা বুঝতেই পারছো। এটা হচ্ছে তোমাদের ছায়া প্রকাশনী বইয়ের যেগুলো শর্ট প্রশ্ন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি, তার উত্তরগুলো নিয়ে। দেখো, প্রশ্নগুলো যাদের কাছে নতুন, একেবারে পুরোপুরি নতুন, মানে 2025 বা 24-এর বই, সেক্ষেত্রে প্রশ্নগুলো একটু প্যাটার্নগুলো চেঞ্জ হতে পারে। মানে ওই নতুন বইয়ে আমাদের আগের যে পুরানো বইয়ের তুলনায় নতুন বইয়ে কী করেছে, প্রশ্নগুলোর একটু প্যাটার্নটা চেঞ্জ করে। প্যাটার্ন বলতে তোমার ধরো যেটা শূন্যস্থান পূরণ বা সত্য মিথ্যা, এগুলো ছিল না, শুধুমাত্র অতি সংক্ষিপ্ত আর প্রশ্নগুলো ছিল, এমসিকিউ ছিল, আর সেইগুলো ঢুকিয়েছে। বা তোমার বামস্তম্ভ ডানস্তম্ভ, এই প্রশ্নগুলো, কিন্তু প্রশ্নগুলো প্রায় একই আছে, ঠিক আছে। আর কিছু হয়তো প্রশ্ন এক্সট্রা দিতে পারে। আমার কাছে যে বইটা আছে সেটা দেখে নাও। এই প্রশ্নগুলো, এটা হচ্ছে একটু পুরাতন, সেই জন্য এই প্রশ্নগুলো ছাড়াও নতুন বইতে কিছু প্রশ্ন থাকতে পারে। আমরা আলোচনা করব এই প্রশ্নগুলো নিয়ে। তোমাদের কাছে যদি নতুন বইটা থাকে, তাহলে তোমরা সেটা আমাদের জানাতে পারো। হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে জয়েন হয়ে গিয়ে ওখানে তোমরা প্রশ্নটা আপলোড করতে পারো, তাহলে আমি সেগুলো সলভ করে দেবো, ঠিক আছে। তাহলে দেখো, এই হচ্ছে এই বইয়ের প্রশ্ন। এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এটা বাঁ দিক ডান দিক দুটোই দেখো। পরবর্তী দেখো 6 থেকে এদিকে আছে 8 পর্যন্ত, ঠিক আছে। এটা হচ্ছে প্রশ্ন, স্ক্রিনশট নিয়ে না। এবার দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, যে কোনো বস্তুর গতিশক্তি 4 গুণ হলে অন্তিম ও প্রারম্ভিক ভরবেগের অনুপাত হবে কত হবে বলো তো? অনুপাত হবে হচ্ছে 2:1। এটা কী করে হলো সেটা জানতে হবে, তাই তো? চলো সেটা জেনে নিই। দেখো, আমরা কি জানি? আমরা জানি গতিশক্তি সমান, গতিশক্তি আর ভরবেগের মধ্যে একটা সম্পর্ক আছে। গতিশক্তি, ভরবেগ সমান কি জানি? ভরবেগ যদি পি ধরি, ভরবেগ সমান আমরা জানি 2m ইন্টু গতিশক্তি। ইটা হলো গতিশক্তি, ঠিক আছে। 2me, √2me। এমটা হলো কি? বস্তুর ভর। তাহলে এখানে কি দেওয়া আছে বলছে? গতিশক্তি 4 গুণ। তার মানে প্রারম্ভিক গতিশক্তি E1 যদি প্রারম্ভিক গতিশক্তি হয়, তাহলে E2 সমান কত হবে? E2টা হবে 4E1, E1-এর 4 গুণ। তাহলে ঠিক আছে, 4E1। এবারে অন্তিম ও প্রারম্ভিক ভরবেগ, অন্তিম ভরবেগ প্রারম্ভিক, তাহলে প্রারম্ভিক ভরবেগটা কত হবে? দেখো, প্রারম্ভিক ভরবেগটা P1 সমান কত হবে? তো এটা E1, তাই তো। আর অন্তিম ভরবেগ P2 সমান তাহলে কত হবে? √, বস্তুর ভর তো সেম থাকবে, 2me²। এবারে E2-র জায়গায় বসে দেবো 4E1, তাহলে বসালে 2m ইন্টু 4E1। তাহলে 4টাকে যদি আমরা বাইরে নিয়ে চলে আসি, রুটের বাইরে চলে আসলে এটা হয়ে যাবে কত? 2 হয়ে যাবে, 2। আর √, এদিকে দেখো 2me1, তাই তো। এইদিকেও 2me1P1। তাহলে এখানে বলেছে অন্তিম আর প্রারম্ভিক ভরবেগের অনুপাত। অন্তিম এইটা, তাহলে এবার বার করতে হবে কি? P2:P1, P2:P1টা কত দেওয়া আছে? P2 দেওয়া আছে √2me, তাই তো। এইটা বা এখানে দেখো, এই রাশিটার মান সেম, এখানে সেম, তাহলে এইটা হবে। তাহলে সেখান থেকে এইটা যদি কেটে যায়, তাহলে উপরে থাকছে কত? 2:1, তাই না? বুঝতে পারছো তো? এইটাই তাহলে অন্তিম ভরবেগের অনুপাত হলো 2। সেই জন্য এখানে হয়ে গেল কি উত্তরটা 2:1, ঠিক আছে। এবার দেখো, দ্বিতীয় প্রশ্নটা কী আছে? যে সমভরের দুটো বস্তুর বেগের অনুপাত দেওয়া আছে 1:2। তাহলে বলেছে হলে গতিশক্তির অনুপাত তাহলে কত হবে? অনুপাতটা এখানে উত্তর হবে 1:4। এটা কী করে হলো? বেগের অনুপাত দেওয়া আছে, গতিশক্তির অনুপাত কী হবে? দেখো, তাহলে কী করে হলো দেখে নাও। বেগের অনুপাত দেওয়া আছে 1:2, তাই তো। তার মানে V1, প্রারম্ভিক বেগ যদি V1 হয়, তাহলে V1:V2 সেটা কত? 1:2, তাই তো। তার মানে V1:V2। তার মানে এখান থেকে আমরা পাবো V1/V2 সমান 1/2, তাই তো। এবারে গতিশক্তিটা কি? E1 ধরি প্রারম্ভিক গতিশক্তি, তাহলে ½
এম ভি ওয়ান স্কোয়ার এটা হবে। আর ই টু অন্তিম গতিশক্তি কত হবে, হাফ এম ভি টু স্কোয়ার। আর এদের অনুপাত হচ্ছে গতিশক্তির অনুপাত, মানে ই ওয়ান ইস টু ই টু করলে কত হবে, দেখো ই ওয়ান বাই বা ইস টু করে ই ওয়ান ইস টু ই টু, ই ওয়ান সমান কত হবে দেখো এখানে, তাহলে এটা ইস টু এটা হয়ে যাবে হাফ এম ভি ওয়ান স্কোয়ার ইস টু হাফ এম ভি টু স্কোয়ার এটা। তাহলে সেখান থেকে যেটা আমরা আসবে দেখো, তাহলে কি আসবে, তাহলে এবার দেখো এটা কেটে গেলে এটা পড়ে থাকছে যেটা হাফ এম ভি, তাহলে এটা ভি ওয়ান স্কোয়ার ইস টু ভি টু স্কোয়ার, তার মানে ভি ওয়ান বাই ভি টু হোল স্কোয়ার। ভি ওয়ান বাই ভি টুর মান তো কত, 1/2, তার মানে 1/2 হোল স্কোয়ার, তার মানে 1:4। তো 1/4 মানে কত হবে, 1:4 হয়ে যাবে, তাই তো। অনুপাতটা সেখানে হয়ে গেছে 1:4, তাহলে বোঝা গেল। এবার পরবর্তী প্রশ্নটা দেখো, পরবর্তী প্রশ্নটি দেওয়া আছে যে 10 কেজি ভরের একটি বস্তু 1 মিটার নিচে পড়লো 1 মিটার নিচে। এবার জিটা দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলে স্থিতিশক্তির হ্রাসটা কত, স্থিতিশক্তির হ্রাসটা কত হবে, এখানে হবে 100 জুল, বিটটা হবে 100 জুল। এটা কী করে হলো একটু দেখে নাও। দেখো বস্তুর ভর কত দেওয়া আছে, মানে এমটা দেওয়া আছে 10 কেজি, ব্যাস। এবারে মিটার, কত মিটার বস্তু 10 মিটার নিচে 1 মিটার নিচে পড়লো, ধরো এখান থেকে বস্তুটা এই পর্যন্ত পড়েছে, ঠিক আছে, এটা হচ্ছে 1 মিটার, 1 মিটার নিচে পড়লো। এবারে 1 মিটার নিচে পড়লো, তাহলে জিটা দেওয়া আছে, মানে জিটা হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ, জিটা কত দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার স্থিতিশক্তির হ্রাস, দেখো স্থিতিশক্তি এখান থেকে যখন এখানে পড়ছে তাহলে স্থিতিশক্তিটা কমছে, তা যখন নিচে পড়ে স্থিতিশক্তির হ্রাস যেটা নিচে পড়ছে এটা তাহলে কত হবে, এটা হবে তোমার 0, তাই তো। নিচে পড়লো নিচে পড়লো মানে এখানে 0, তাই তো। নিচে যখন পড়ছে এই বিন্দুতে সেখানে কত হচ্ছে 0, স্থিতিশক্তিটা 0 হবে। আর এই বিন্দুতে কি সর্বোচ্চ, তাহলে এখান থেকে এইটা বিয়োগ দিলে যেটা হ্রাসটা হবে, মানে কি এই উচ্চতায় কতটা তার স্মৃতিশক্তি সেটাই হবে তার স্থিতিশক্তি। তাহলে এই উচ্চতাটা কত, 1 মিটার, তাহলে 1 মিটার উচ্চতার স্থিতিশক্তিটা কত, সেই সূত্রটা কি এমজিএইচ। এম হচ্ছে বস্তুর ভর, জি অভিকর্ষীয় ত্বরণ, আর এইচটা 1 মিটার। তাহলে এমটা দেখো এখানে 10 কেজি দেওয়া আছে, আর জিটা তো 10 দেওয়া আছে, আর 1 মিটার ইন্টু 1, তাহলে কত হবে 100, এটা জুল হয়ে যাবে, ঠিক আছে। সেখানে হয়েছিল 100 জুল, বোঝা গেল। এটাই হয়ে গেল তোমার উত্তর 100 জুল। তার পরবর্তী প্রশ্নটা দেখো, বলেছে এম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 2h গভীরতায় রাখা হলে ভূপৃষ্ঠের সাপেক্ষে বস্তুর স্থিতিশক্তি কত। গভীরতায় বলেছে, উচ্চতায় নয়, গভীরতা মানে ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে। যখন নিচের দিকে আসবে তখন কিন্তু ঋণাত্মক হয়ে যাবে স্থিতিশক্তিটা, ঋণাত্মক। ভূপৃষ্ঠ থেকে নিচে আসলে সেটা হয়ে যাবে ঋণাত্মক। আর 2h বলেছে, আর এম ভর তার কত হবে, 2 mgh হয়ে যাবে, -2 mgh, উত্তরটা হবে -2 mgh, ঠিক আছে, ব্যাস। তারপর বলেছে 2 কেজি ভরের একটা বস্তুর গতিশক্তি 4J, তাহলে বস্তুর বেগটা কত। গতিশক্তি 4J বলে আছে, বস্তুর বেগটা কত, এটা হয়ে যাবে 2 মিটার পার সেকেন্ড। কী করে হলো দেখে নাও একবার। গতিশক্তি কত দেওয়া আছে, গতিশক্তি দেওয়া আছে 4J, তো মানে গতিশক্তি সূত্র কি, হাফ এম স্কোয়ার, হাফ। আর ভরটা কত দেয়, বস্তুর ভর এখানে কত দেয় 2 কেজি, তাহলে 2 m, আর বস্তুর বেগ আমাদের বার করতে বলেছে, বেগ ধরে নিচ্ছে ভি, তাহলে ভি স্কোয়ার। তাহলে এখান থেকে তাহলে ভিটা কত হবে দেখো, ভি স্কোয়ার সমান 4, মানে ভি সমান তাহলে 2 হয়ে যাবে, তাই তো। সেখানে উত্তরটা এখানে 2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, তবে 2 মিটার পার সেকেন্ড। এবার পরবর্তী প্রশ্নটা কী আছে, যে এম ভরের একটা বস্তুর গতিশক্তি ই হলে ভরবেগ হবে √2mE, একটু আগে বললাম এটাই হবে সূত্রটা, তাই তো, √2mE এটা। তারপরে প্রশ্নটা কী আছে, একটি নির্দিষ্ট উচ্চতায় স্থিরাবস্থায় থাকা কোনো বস্তুর স্থিতিশক্তি 200J, স্থিতিশক্তি কত দেওয়া আছে 200J, মানে জুল, 200 জুল। এবার বস্তুটিকে ছেড়ে দেওয়ার কিছু সময় পর স্থিতিশক্তি হলো 120 জুল, ঠিক আছে, 120 জুল। তাহলে বলছে ওই সময় বস্তুর গতিশক্তি হলো,
মানে যখন ছেড়ে দেওয়ার বস্তুটিকে ছেড়ে দেওয়ার কিছু সময় পরে স্থিতিশক্তি তো 120 জুল, তাহলে ওই সময় গতিশক্তি কতটা হবে? গতিশক্তি হবে দেখো 80 জুল, গতিশক্তি হবে 80 জুল। মানে যে অবস্থায় স্থিতিশক্তি 120 জুল তখন গতিশক্তি হবে 80 জুল। কেন হলো দেখে নাও, কী করে হলো এটা একটু দেখে নাও। ধরো এই উচ্চতা থেকে বস্তুটা পড়ছে, এই ভূপৃষ্ঠে পড়েনি, তখন ভূপৃষ্ঠের উপরে ভূপৃষ্ঠ এখানে আছে, ঠিক আছে, এই এতদূর পর্যন্ত এসেছে। এখান থেকে যখন উপরে ছিল তখন স্থিতিশক্তিটা কত ছিল? সর্বোচ্চ উপরে ছিল, ধর যেখান থেকে পড়ছে সেখানে বলেছে 200 জুল, এটা ছিল 200 জুল। আর এখানে এসে কত হয়েছে? 120 জুল, ঠিক আছে। এবার এখানে জানতে চেয়েছে এই জায়গাটা তোমার গতিশক্তিটা কত। তাহলে গতিশক্তি উপরে তো শূন্য ছিল, আস্তে আস্তে এগিয়ে দিকে বাড়বে, তাহলে এইখানে গতিশক্তিটা কত হবে? এখানে গতিশক্তি যেটা আমরা কী জানি, যান্ত্রিক সূত্র থেকে আমরা পতনশীল বস্তুর ক্ষেত্রে কী জানি, যে কোনো বিন্দুতে গতিশক্তি আর স্থিতিশক্তির যোগফল কত হবে? যোগফলটা ধ্রুবক থাকবে। এখানে গতিশক্তিটা কত ছিল? শূন্য, তাহলে 0 আর 200 মিলে 200 যে, তাহলে এখানে নিশ্চয়ই সেই 200 যে হবে, গতিশক্তি আর স্থিতিশক্তির যোগফলটা 200 যে হবে। তাহলে এখানে 200 যে হতে গেলে কত হবে? এখান থেকে 120 যে বিয়োগ করতে হবে, তাহলে নিশ্চয়ই 120 মানে 200 থেকে 120 বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 200 মাইনাস 120, কত হবে? 80 হবে, 80 জুল। তাহলে নিশ্চয়ই গতিশক্তিটা 80 জুল, তবে তো যোগ করে 200 জুল হতে হবে, তাই তো। তাহলে এই বিন্দুতে সেই জন্য গতিশক্তিটা হবে তোমার 80 জুল। বুঝা গেল? এটি ব্যাপার। দেখো 40 কেজি ভরের একটা বালক 10টি সিঁড়ি হেঁটে উঠল, ঠিক আছে। প্রতিটি সিঁড়ির উচ্চতা হচ্ছে 10 সেন্টিমিটার হলে তাহলে বালক দ্বারা কৃতকার্য কত হবে? এখানে হবে উত্তরটা 392 জুল, ঠিক আছে। এটা কী করে হলো দেখে নাও। দেখো বালকটির ভর কত? 40 কেজি, ভর হলো 40 কেজি। বালকটি কটা সিঁড়ি উঠেছে? 10টা সিঁড়ি। প্রতিটা সিঁড়ির উচ্চতা কটা? 10 সেমি করে, তাহলে 10টা সিঁড়ি 10 × 10 সেমি, তাহলে 100 সেমি। 100 সেমিকে আমরা মিটারে নিয়ে যাই, 100 সেমিটাকে মিটারে নিয়ে গেলে কত হবে? হয়ে যাবে 1 মিটার, তাই তো, 1 মিটার হলো, ঠিক আছে। তাহলে এবারে দেখো 1 মিটার, এটা 1 মিটার পেলাম। তাহলে কি 40 কেজি ভরের যে বালকটি সে 1 মিটার উচ্চতায় উঠেছে, তাহলে 1 মিটার উচ্চতায় উঠলে তাহলে তার কৃতকার্য কত হয়? আমরা কৃতকার্যের সময় কত জানি? mgh, তাই তো। 1 মিটার উচ্চতায় উঠলে কৃতকার্য হয় mgh। তাহলে m দেওয়া আছে 40, জিটা আমরা জানি এসকেপ মানে ইসাই পদ্ধতিতে 9.8, আর 1 মিটার, এটা হলো 1 মিটার, উচ্চতার 1 মিটার, তাই তো। মিটার এই সেমি, তাহলে 100 সেমি মানে 1 মিটার। তাহলে এটা গুণ করলে কত আসবে দেখো, এই 0 আর এদিকে 10 আছে, এটা 9/8/10 হবে, 10 কেটে যাবে, তাই 9 আর 4 গুণ করলে কত হয়? 4 গুণ করলে হবে দেখো 4 × 32, 4 লং 36, 37 মানে কত হলো? 382, এটা হবে জুল, ঠিক আছে, 392 জুল, এইটা হয়ে যাবে উত্তর। বুঝা গেল? আচ্ছা, এই বইতে যে প্রশ্নগুলো তোমরা দেখছো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো ভালো করে করতে পারলে তুমি অনেকটা শিখে যাবে। যেভাবে আমি তোমাদের বলছি এভাবে করে দেবে, একদম খুব সুন্দর করে ভালো করে বুঝে নাও। এখান থেকে নিয়ে গেলে খুবই সুন্দর প্রশ্ন এই কটা আছে এখানে, ঠিক আছে, যে কটা প্রশ্ন আছে। এবার দেখো তারপরে প্রশ্ন আছে, কোনো বস্তুর ভর ও বেগ যদি উভয় দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি কত হবে? গতিশক্তি কত গুণ, মানে 4টে অপশন আছে, তার মধ্যে 8 গুণ হবে। গতিশক্তি কত হবে? 8 গুণ। এটা কী করে হলো দেখে নাও। বলেছে কি ভর ও বেগ উভয় দ্বিগুণ করা হচ্ছে, তার মানে প্রাথমিক ভর যদি m হয় তাহলে অন্তিম ভরটা কত হবে? 2m। আর বেগ যদি v হয় অন্তিম বেগটা কত হবে? 2v। প্রত্যেকটা দ্বিগুণ করা হচ্ছে। তাহলে গতিশক্তিটা দেখো কি হয়, প্রাথমিক গতিশক্তিটা তাহলে ছিল কত? 12 mv², আর অন্তিম হবে 12 2m × 2v², মানে 4v², তাই তো। এবার দেখো এটা যদি আমরা 2 আর 4 গুণ কত? 8, তাহলে এটাকে আমি এরকমভাবে লিখছি, 2 4 গুণ করলে এখানে দেখো এটা কাটো, এইটা সমান আসবে
আর 1-এ 2, আবার একই জিনিস লেখা হয়ে গেল। দেখো এটা সমান তাহলে কত আসবে? 2 4 কত 8, তার মানে 8 ইন্টু হাফ এম পি স্কোয়ার। দেখো প্রাথমিকটা হাফ এম স্কোয়ার, এই হাফ এম স্কোয়ার, তার এর কত গুণ হলো? 8 গুণ। তাহলে কত বলেছে? গতিশক্তি কত হবে? 8 গুণ হবে, মানে 4টে অপশন আছে, তাহলে কী করে 8 গুণ হলো বোঝা গেল। ঠিক আছে, প্রাথমিকের 8 গুণ। ঠিক আছে, এই ব্যাপার। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে প্রতি মিনিটে 90 লিটার জল 200 মিটার উচ্চতায়, 200 নয় 20 মিটার উচ্চতায় তুলতে প্রয়োজনীয় ক্ষমতা কত হবে? উত্তরটা হবে 294 ওয়াট। এটা কী করে হলো? তো দেখে নাও কী করে হলো। এর জন্য আমরা যে সূত্রগুলো জানতে হবে, 1 লিটার জলের ভর 1 কেজি। ঠিক আছে, আর ক্ষমতা সমান, ক্ষমতার সূত্রটা কি? ক্ষমতা মানে কৃতকার্য বাই সময়। কৃতকার্যটা এখানে mgh হবে, কৃতকার্যটা হবে mgh বাই টি। ঠিক আছে, তো চলো এই সূত্র কাজে লাগিয়ে এবারে যদি আমরা করি, এখানে কতটা জল তুলছে? 90 লিটার। এবার 90 লিটার জলের ভরটা কত সেটা জানতে হবে। 90 লিটার আমরা কি জানি? 1 লিটার জলের ভর 1 কেজি, তাহলে 90 লিটার জলের ভর কত হবে? তাহলে 90 কেজি। তাহলে ভরটা পেয়ে গেলাম, এমটা। এবারে কি বলেছে আরেকটা? 20 মিটার উচ্চতায়, তাহলে এইচটা কত পেয়ে গেলাম? 20 মিটার। মানে সব একই এককে আনতে হবে, এখানে কেজি তাহলে মিটার আসতে হবে। তারপর বলেছে কি এইচটা পেয়ে গেলাম এম, আর জিটা তো আমরা জানি, এসআই পদ্ধতি জিটা কত? 9.8। ঠিক আছে, আর সময়টা দেওয়া আছে কত? দেখো টাইম টিটা দেওয়া আছে 20 প্রতি মিনিট, মানে মিনিটটাকে আমাকে এখানে সময়টাকে সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে 1 মিনিট মানে কত? তাহলে 60 সেকেন্ড, তাই তো? 60 সেকেন্ড। তাহলে এবার আমাদের ক্ষমতাটা পেয়ে যাবো, তার প্রয়োজনীয় ক্ষমতাটা তাহলে কত হবে? তাহলে ক্ষমতার সময় জানি কত? এম পি সমান mgh বাই টি, তাই তো? সেখান থেকে এবার প্রতিটার মান বসাও, মান বসালে কি আসবে দেখো। তাহলে পি সমান কত আসবে? ক্ষমতা সমান যেটা আসবে mgh, তাই তো? এমটা হচ্ছে 90, জি 9.8 ইন্টু এইচটা হচ্ছে 20, আর এটা হচ্ছে 60। এবারে এটা কাটলে কত হবে? 3 আর এটা 30, 90 30 হলো। তাহলে পড়ে থাকছে কত? 30 আর 9.8, 9.8-এ 10 মিনিটটা তুলে দিলে শূন্যটা কেটে যাবে, তাই তো? পড়ে থাকবে কত? 3 আর 98, মানে 3 ইন্টু 98 গুণ করলে কত আসবে দেখো? 3 আসছে 24, 3 লং 27, 8 29, কত হলো? 294। তাহলে কত হবে? 294। ঠিক আছে, 294। এত কী হবে এখানে? কী বলেছে এটা? ক্ষমতা। তাই 294 ওয়াট। ঠিক আছে, যেহেতু এই এসআই পদ্ধতিতে, তাই 294 ওয়াট হয়ে যাবে। বুঝা গেল? এবার দেখো বলেছে সিজিএস পদ্ধতিতে কাজের একক কী? কাজের একক হলো আর্গ। তারপর প্রশ্ন আছে জুল ও আর্গের মধ্যে সম্পর্ক। দেখো জুল ও আর্গের মধ্যে সম্পর্কটা কী? সম্পর্কটা হবে 1 জুল সমান 10⁻7 আর্গ। ঠিক আছে, এটাই। তা বলেছে অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্যটা কত? অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য হচ্ছে 0 হয়। ঠিক আছে, অভিকেন্দ্র বল দ্বারা কৃতকার্য 0। পরবর্তী প্রশ্ন কী দেওয়া আছে? বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে কৃতকার্য 0 হয়? মধ্যবর্তী কোণ কত হলে? দেখো মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হবে হলে কৃতকার্য 0 হয়। ঠিক আছে, এটাই। তারপরে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু যখন সর্বোচ্চ বলেছে, খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর স্থিতিশক্তি কখন সর্বোচ্চ হয়? কখন সর্বোচ্চ হয়? খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়, বুঝতে পারে একেবারে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায় এবং বস্তু মুহূর্তের জন্য স্থির হয়, তখন বস্তুর স্থিতিশক্তি সর্বোচ্চ হয়। ঠিক আছে, সেই সময় বস্তুর শক্তি সর্বোচ্চ হয়। পরবর্তী প্রশ্ন বলেছে একটা যন্ত্রের নাম করো যেখানে স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। একটা যন্ত্র হচ্ছে দম দেওয়া ঘড়ি। দম দেওয়া ঘড়িতে স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, দম দেওয়া ঘড়ি মানে তুমি যখন দম দেওয়া হয়, ঠিক আছে, দম দিলে এটা স্থিতিশক্তি জমা হয়, আর যখন দম দেওয়ার পরে যখন সেটা ঘুরতে থাকে কাঁটা, মানে ওটা গতিশক্তিতে রূপান্তরিত হয়ে গেল। সেই জন্য দম দেওয়া ঘড়িতে স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়। পরবর্তী প্রশ্ন বলেছে যে বস্তুর উপর বল প্রয়োগ করলেই কি কার্য হবে?
না। বস্তুর উপর বল প্রয়োগ করলেই উত্তর হবে, এখানে লিখবেন না, তা বলবে কমা দিয়ে বস্তুর উপর বল প্রয়োগ করলেই কার্য হবে না, ঠিক আছে, কার্য নাও হতে পারে, ঠিক আছে। বল প্রয়োগ করলে শুধুমাত্র যে কার্য হবে তা নয়, তার সঙ্গে বলের প্রয়োগ বিন্দুর স্মরণ হতে হবে। সেই জন্য এখানে উত্তরটা হবে না, বস্তুর উপর বল প্রয়োগ করলেই কার্য নাও হতে পারে, ঠিক আছে, কার্য হবে না, এরকম লিখো, কার্য হবে না। তারপরে কি 8 বলেছে বাঁধের জলে বাঁধের জলে কী শক্তি সঞ্চিত থাকে, তো উত্তরটা হবে বাঁধের জলে স্থিতিশক্তি সঞ্চিত থাকে, ঠিক আছে। তাহলে এই ছিল এখানে যে সব প্রশ্নগুলো, এই বইতে যে প্রশ্নগুলো ছিল সেইগুলোই, তার উত্তরগুলো আমরা করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক দিও, লাইক দিয়ে আমাদেরকে উৎসাহ দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের। আর এবারে যে ভিডিওগুলো আমরা আপলোড করব সেটা হচ্ছে তোমাদের এটা হয়ে গেল তোমাদের ছায়া প্রকাশনী বই থেকে। এরপরে আনবো হচ্ছে ভট্টাচার্য ব্রাদার্স, তারপরে হচ্ছে সাতটা পাবলিকেশনে বইয়ের, সেখান থেকে যেসব প্রশ্নগুলো আছে ওগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। সুতরাং প্রতিটা ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তোমাদের সেকেন্ড সামেটিভের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু সেকেন্ড সামেটিভ কেন, এগুলোতে তোমাদের থার্ড সামেটিভেও লাগবে, ঠিক আছে। সেজন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভিডিওগুলো দেখে নাও, আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমাদের সুবিধা হবে, যখন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে। আর বেল আইকনটা, যেখানে বেল আইকনটা অন করে রাখবে, নোটিফিকেশান বেল আইকনটা, তবে কিন্তু নোটিফিকেশানটা তোমাদের কাছে যাবে, নাহলে কিন্তু যাবে না, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থেকো।